আসসালামু আলাইকুম। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। আর আলোচনার মূল বিষয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। যারা আমার অনলাইন ক্লাসটি দেখতেছেন এবং শুনতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। আর এই যে সামাজিক প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করব, মূল যে বিষয়গুলো, এখানে আলোচনা হবে পরিবার, আলোচনা হবে ধর্ম নিয়ে, আলোচনা হবে সংঘ, আলোচনা প্রতিষ্ঠান, আলোচনা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আলোচনা। তো সামাজিক প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আমি আজকে বের করে যাচ্ছি বা দেখা যাচ্ছে। আপনারা এই কোশ্চেনগুলো মোটামুটি সবাই মনে রাখার চেষ্টা করবেন। তো এখানে লেখা আছে যে একটা কোশ্চেন হতে পারে এরকম, যে সামাজিক প্রতিষ্ঠান, যে আমরা জানি যে প্রতিষ্ঠান বলতে পরিবারকে বোঝায়, বিবাহকে বোঝানো হয়, ধর্মকে বোঝানো হয়, রাষ্ট্রকে বোঝানো হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকের হচ্ছে আলোচনা। তো এখানে লেখা আছে যে ওল্ড ফ্রান্স শব্দ, আর এখানে একটু খেলে আমাদের মিসিং আছে, আমরা ঠিক করে নেব। যে ম্যারেজ, ম্যারেজ বানানটা আছে MARIAGE। কোশ্চেন হতে পারে ওল্ড ফ্রান্স শব্দটি ম্যারেজ এবং ল্যাটিন শব্দ মেরিটার থেকে ম্যারেজ শব্দটি উদ্ভব হয়েছে। তো দিয়ে দিতে পারে যেটা কোন শব্দ থেকে আসছে, আমরা মনে রাখবো যে ওল্ড ফ্রান্স থেকে আসছে। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে আমরা আসছে, মনে রাখবো। তো আর সামাজিক প্রতিষ্ঠানের যে উদাহরণগুলো, যে এই অধ্যায়ের যে আজকের মূল যে বিষয়গুলো, যেমন এখানে লেখা আছে পরিবার একটা প্রতিষ্ঠান, বিবাহ হচ্ছে প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান, রাষ্ট্র প্রতিষ্ঠান, জ্ঞাতি সম্পর্কে নিয়ে আজকের আলোচনা। তো এখান থেকে আসতে পারে যে সমাজবিজ্ঞান ভাষায় নিচের কোনটিকে প্রতিষ্ঠান বলা হয়, তাহলে আমরা এই শব্দগুলোকে মনে রাখবো। এখান থেকে অনেক কোশ্চেন হয়। পরিবার থেকে কোশ্চেন হতে পারে এরকম, যে প্রাচীন প্রতিষ্ঠান কোনটিকে বলা হয়, তাহলে আমরা মনে রাখবো পরিবারকে। এখান থেকে কোশ্চেন হতে পারে সাতশত বিদ্যালয় কোনটিকে বলা হয়, আমরা মনে রাখবো পরিবারকে। এখান থেকে কোশ্চেন হতে পারে সার্বজনীন প্রতিষ্ঠান কোনটিকে বলা হয়, পরিবারকে। এখান থেকে কোশ্চেন হতে পারে সমাজের ক্ষুদ্র সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়, পরিবারকে। এখান থেকে কোশ্চেন হতে পারে আধীন প্রতিষ্ঠান কোনটিকে বলা হয়, পরিবারকে বলা হয়। এরপরে এখানে আরো একটি কনসেপ্ট আছে, যে বিবাহ। কোশ্চেন হতে পারে যে আসলে বিবাহ কি। তো আমার সমাজ বিজ্ঞানের ভাষায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে সমাজ স্বীকৃতি, রাষ্ট্র স্বীকৃতির মাধ্যমে একসাথে বসবাস করার যখন চূড়ান্ত অধিকার লাভ করেন, তখন তাকে বিবাহ বলা হয়। তো বিবাহ থেকে বেশ কয়েকটি কোশ্চেন হয়। এখানে একটি কোশ্চেন হতে পারে যে একটি মেয়ে মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে তার কত বছর বয়স হওয়া দরকার, তাহলে আমরা মনে রাখবো যে 18 বছর বয়স হওয়া দরকার। এখান থেকে কোশ্চেন হতে পারে একটি ছেলে জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে তার কত বছর বয়স হওয়া দরকার, তাহলে আমরা এখানে মনে রাখবো 21 বছর। তাহলে আমরা এখান থেকে দুইটা কোশ্চেন পাইলাম, যে ছেলেদের জন্য হচ্ছে 21 বছর আর মেয়েদের জন্য হচ্ছে 18 বছর। তো বিবাহ থেকে একটি কোশ্চেন বরাবর এসে যায়, বিবাহের সবচেয়ে ভালো সংজ্ঞা দেন ইয়ার গ্রুপস। কোশ্চেন উল্লেখ করতে পারে, সংজ্ঞাটি তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে এই সংজ্ঞাটি কার। তো ইয়ার গ্রুপস এর সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে ইয়ার গ্রুপস বিবাহ সম্পর্কিত কোশ্চেন হতে পারে। তো ইয়ার গ্রুপস এভাবে বলছে যে বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন আছে এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। বিবাহ হচ্ছে একটা প্রতিষ্ঠান। এরপরে ধর্ম, এখান থেকে কোশ্চেন আসতে পারে ধর্ম হচ্ছে সমাজবিজ্ঞানের একটি প্রতিষ্ঠান। কোশ্চেন হতে পারে ধর্ম শব্দটি কোন ভাষা থেকে আসছে, তাহলে আমরা মনে রাখবো ধর্ম শব্দটি সংস্কৃত ভাষা থেকে আসছে। আর ধর্ম বলতে এখানে অ্যান্ড্রু ফ্রেজার নামে একজন সমাজবিজ্ঞানী বলছেন ধর্ম হচ্ছে মানুষের আত্মা প্রতাত্মার বিশ্বাস। ধর্ম হচ্ছে আত্মা প্রতাত্মার বিশ্বাস, অ্যান্ড্রু ফ্রেজার। রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে একটি প্রতিষ্ঠান। কোশ্চেন হতে পারে যে রাষ্ট্র, এখানে কোশ্চেন হতে পারে যে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, আমরা মনে রাখবো যে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে অধ্যাপক গার্নার।
রাষ্ট্র শব্দটি অধ্যাপক গার্নার সর্বপ্রথম ব্যবহার করে। কোশ্চেন হতে পারে রাষ্ট্র। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে রাষ্ট্রের সবচেয়ে ভালো সহায় কে দেয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অধ্যাপক গার্নার। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে রাষ্ট্র এবং সরকারের মধ্যে সর্বপ্রথম পার্থক্য কে তুলে ধরে, আমরা মনে রাখবো অধ্যাপক গার্নার। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে, এই রাষ্ট্রের উপাদান কয়টি, তাহলে আমরা মনে রাখবো রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। রাষ্ট্রের উপাদান কয়টি, তাহলে আমরা মনে রাখবো 4টি। এখান থেকে কোশ্চেন হতে পারে এই 4টি উপাদানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল উপাদান কোনটি, সবচেয়ে পাওয়ারফুল উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে 4টি উপাদান হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। তো এখান থেকে 4টি উপাদানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এখান থেকে আরেকটি কোশ্চেন হতে পারে যে রাষ্ট্রের তৃতীয়তম উপাদান কোনটিকে বলা হয়, তাহলে আমরা মনে রাখবো তৃতীয়তম উপাদান হচ্ছে সরকার। রাষ্ট্রের যা যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় সরকারকে কেন্দ্র করে। এ কারণে আমরা মনে রাখবো যে রাষ্ট্রের যে মূল চাবিকাঠি বা রাষ্ট্রের যে পরিচালনা করা হয় সরকারের মাধ্যমে, এ কারণে রাষ্ট্রকে সরকারের মুখপাত্র বলা হয়, অর্থাৎ রাষ্ট্রের মুখপাত্র হচ্ছে সরকার। এরপরে এখানে আলোচনার যে মূল বিষয় হচ্ছে আরেকটি শব্দ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। পরীক্ষার কোশ্চেন হতে পারে আসলে জ্ঞাতি সম্পর্ক কি, আমরা জানি আত্মীয়তার সম্পর্ক হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। এখানে কোশ্চেন হতে পারে যে জ্ঞাতি সম্পর্ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, আমরা মনে রাখবো এলএস মর্গান ব্যবহার করে। এলএস মর্গান এই জ্ঞাতি সম্পর্ক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে। আর জ্ঞাতি সম্পর্ক এই শব্দটি যদি বলা হয় কত ভাগে ভাগ করা যায় বা জ্ঞাতি সম্পর্ক কত প্রকার, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 4 প্রকার, সাধারণত হচ্ছে 4 প্রকার। যদি এলএস মর্গানের ভাষায় বলা হয় জ্ঞাতি সম্পর্ক কত প্রকার, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 2 প্রকার। ঠিক আছে, এলএস মর্গানের কথা বললে আমরা মনে রাখবো 2 প্রকার। আর সাধারণত যদি বলা হয় যে জ্ঞাতি সম্পর্ক কত প্রকার, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 4 প্রকার। যেমন কাল্পনিক আছে, প্রথাগত আছে, জৈবিক আছে, বৈবাহিক আছে, এরকম 4টা শ্রেণী বিভাগ আছে। তো এলএস মর্গান এই জ্ঞাতি সম্পর্ক শব্দটা নিয়ে সমাজ বিজ্ঞানের সবচেয়ে বেশি আলোচনা করছে, যার জন্য তাকে জ্ঞাতি সম্পর্কের জনক বলা হয়, প্রবক্তা বলা হয়। এছাড়াও এলএস মর্গানকে নৃবিজ্ঞানের জনক বলা হয়। কোশ্চেন হতে পারে নৃবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এলএস মর্গান। কোশ্চেন হতে পারে যে এই নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে অ্যানথ্রোপোলজি। আর এলএস মর্গান হচ্ছে একজন আমেরিকান সমাজবিজ্ঞানী। তো সামাজিক প্রতিষ্ঠান বিবাহ হলো একটি সার্বজনীন একটা সামাজিক প্রতিষ্ঠান, যেটাকে সার্বজনীন বলতে বোঝানো হচ্ছে যেটা শেষ নেই, অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবী আছে এই রীতিটা পরিচালন থাকবে। তো এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে একটা সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবারের ইংরেজি প্রতিশব্দ এখানে ফ্যামিলি। আমরা জানি যে পরিবারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্যামিলি। আর এখান থেকে মূলত যে কোশ্চেনটা হয় যেটা কোন শব্দ থেকে আসছে, তাহলে আমরা মনে রাখবো যে ল্যাটিন শব্দ থেকে আসছে। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে ল্যাটিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফ্যামিলিয়া থেকে আসছে, যার অর্থ হচ্ছে সার্ভেন্ট অথবা সেবক। কোশ্চেন দিতে পারে 4টে অপশনের মধ্যেই কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে, ফ্যামিলিয়া থেকে আসছে, যার অর্থ কি সার্ভেন্ট অথবা সেবক। এখান থেকে অনেক কোশ্চেন হয়ে যায় যে পরিবার থেকে। তো আমরা সাধারণত জানি যে পরিবার বলতে বোঝায় যে একটা ক্ষুদ্র সামাজিক সংগঠন, যে সেখানে সন্তান থাকতে পারে, নাও থাকতে পারে, স্বামী স্ত্রী দুজনে পরিবার গঠিত হতে পারে। তো এই পরিবারটা এখান থেকে পরিবার থেকে বেশ কয়েকটি কোশ্চেন আসে। একটা কোশ্চেন আসে যে পরিবার হচ্ছে একটা আদিম সামাজিক প্রতিষ্ঠান। এই শব্দটি বলছে এরিস্টটল। তো দিয়ে দিতে পারে যে পরিবার হচ্ছে আদিম সামাজিক প্রতিষ্ঠান, কে বলছে, আমরা মনে রাখবো এরিস্টটল। আর এই পরিবারটাকে বলা হয় একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন। কোশ্চেন হতে পারে পরিবার কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন। আর এটি এখান থেকে কোশ্চেন হতে পারে
একটি শিশুর সামাজিকীকরণের মূল মাধ্যম কোনটিকে বলা হয়? সেক্ষেত্রে আমরা মনে রাখবো পরিবারকেই। কারণ একটি শিশু জন্মগ্রহণ করে পরিবারে, লালিত পালিত হয় পরিবারে, প্রাথমিক শিক্ষা গ্রহণ করে পরিবারে। এই জন্য পরিবারকে একটি স্বাস্থ্য বিদ্যালয় বলা হয়, একটি প্রাথমিক বিদ্যালয় বলা হয়। তো শিশুর যে সামাজিকীকরণের যে বিষয়টি পরিবারের মাধ্যমেই পরিস্ফুটিত হয়। একটি শিশুকে ভালো মানুষে পরিণত করতে গেলে পরিবারের মূল শিক্ষা দরকার। তো এই সামাজিকীকরণ সম্পর্কে কিংসলে ডেভিস নামে একজন সমাজবিজ্ঞানী বলছে এভাবে যে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সামাজিক ক্রমশ মানুষে পরিণত হয়। কিংসলে ডেভিসের কথা। তো এই সামাজিকীকরণ সম্পন্ন করতে গেলে অবশ্যই পরিবারের দরকার আছে, আর এই পরিবার হচ্ছে মূল মাধ্যম। সমাজের সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান পরিবার, যেটা এরিস্টটল বলছে, দিয়ে দিতে পারে আদিম প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আমরা মনে রাখবো পরিবার কে বলছে, এরিস্টটল বলছে। আর আমরা মনে রেখে আরেকটু বাড়িয়ে মনে রাখার চেষ্টা করবো সেক্ষেত্রেই যে এরিস্টটলকে পৌরনীতির জনক বলা হয়। তিনি একজন গ্রিক দার্শনিক। তার একটি বিখ্যাত বই রয়েছে, যেটি পরীক্ষা আসে। আমরা বিগত সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো যদি আমরা রিসার্চ করি বরাবর দেখতে পাই যে দ্য পলিটিক্স বইটি কার লেখা, দ্য পলিটিক্স বইটি কার লেখা। সেক্ষেত্রে আমরা মনে রাখবো এরিস্টটলের লেখা। পরিবারের প্রকারভেদ এখানে লেখা আছে অনুপরিবার। আমরা অনুপরিবার বলতে ছোট পরিবারকে বুঝি। এখানে কোশ্চেন হতে পারে বর্তমান সমাজে কোন ধরনের পরিবারের জনপ্রিয়তা বাড়তেছে, আমরা মনে রাখবো অনুপরিবারের। যদি এভাবে কোশ্চেন হয় যে শহর সমাজ ব্যবস্থায় কোন ধরনের পরিবারের প্রবণতা সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অনুপরিবার অর্থাৎ ছোট পরিবার। এখান থেকে কোশ্চেন হতে পারে কোন ধরনের পরিবার দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, আমরা মনে রাখবো যৌথ পরিবার। কোশ্চেন হতে পারে এই যৌথ পরিবার প্রচলন ছিল কোথায়, আমরা মনে রাখবো আদিম সমাজে প্রচলন ছিল। অর্থাৎ যৌথ পরিবার বলতে অনেক বড় পরিবারকে বোঝানো হচ্ছে, যেখানে আমরা সবাই একসাথে বসবাস করি, এটা হচ্ছে যৌথ পরিবার। তো এই যৌথ পরিবার বিলীন হয়ে যাচ্ছে। পরীক্ষায় কোশ্চেন হবে যে কোন পরিবার বিলীন হয়ে যাচ্ছে বা দিন দিন ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যৌথ পরিবার। আর অনুপরিবার অর্থাৎ একক পরিবার, এই পরিবারের জনপ্রিয়তা সবচেয়ে বাড়তেছে দিন দিন। আর এখানে আছে যৌথ পরিবার, অর্থাৎ যৌথ পরিবার বলতে বোঝায় 3 পুরুষের বর্ধিত পরিবার। এই যে বর্ধিত পরিবার, তাহলে আমরা মনে রাখবো 3 পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার। পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে বর্ধিত পরিবার কাকে বলে, তাহলে আমরা মনে রাখবো যে 3 পুরুষের পরিবারটাকে বর্ধিত পরিবার বলা হয়। যারা আমার অনলাইন ক্লাসটি দেখতেছেন বা আমাকে শুনতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন, বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, মৌসুমী বলছে 4 ভাগে ভাগ করা যায়, তার মানে জ্ঞাতি সম্পর্কে 4 ভাগে ভাগ করা যায়। আর যদি এলএসি মর্গানের কথা বলি আমরা, তাহলে 2 ভাগে ভাগ করা যায়। যারা আমার ক্লাসটি দেখতেছেন সাথে থাকবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। পরিবার বিবাহের প্রকারভেদ এখানে লেখা আছে। বিবাহটাকে 3টা ভাগে ভাগ করানো যায়: বহুপতি বিবাহ, বহুপত্নিক বিবাহ, গোষ্ঠী বিবাহ। কোশ্চেন হতে পারে, আমরা 3 জায়গায় 3টা শব্দ মনে রাখবো, তাহলে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। যেমন এখানে লেখা আছে বহুপতি, তাহলে আমরা মনে রাখবো পতি শব্দের অর্থ কি। পতি শব্দের অর্থ হচ্ছে স্বামী, অর্থাৎ একজন পুরুষ একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, একাধিক স্ত্রী গ্রহণ করলে এটাকে আমরা বহুপতি বিবাহ বলবো। এরপর লেখা আছে পত্নিক। পত্নিক শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, অর্থাৎ একজন মহিলা মানুষ, অর্থাৎ স্ত্রী যদি একাধিক স্বামী গ্রহণ করে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বহুপত্নিক বিবাহ বলবো। গোষ্ঠী বিবাহ মূলত এটা হচ্ছে আদিম সমাজে বিদ্যমান ছিল।
পরীক্ষা কোশ্চেন হতে পারে যে এই গোষ্ঠী বিবাহ কোন সমাজে বিদ্যমান ছিল? আমরা মনে রাখবো আদিম সমাজে। তো এই বিবাহের প্রচলন গুলো মূলত আদিম সমাজে ছিল, যেখানে কোনো ধরাবাঁধা নিয়ম নীতি ছিল না। যেভাবে পাইতো ওইভাবে ঘুরে বেড়াইতো, ওইভাবে তারা বিভিন্ন ধরনের সম্পর্কে আবদ্ধ হতো। তো মূলত হচ্ছে এই বিবাহ হচ্ছে আদিম সমাজে বিদ্যমান ছিল। এরপর লেখা আছে পাত্র পাত্রী। পাত্র পাত্রীর ভিত্তিতে আমরা বিবাহ ব্যবস্থাকে আহ দুই ভাগে ভাগ করানো যায়। পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে পাত্র পাত্রী নির্বাচনের দিক থেকে বিবাহকে কত ভাগে ভাগ করা যায়? তাহলে আমরা মনে রাখবো যে দুই ভাগে ভাগ করানো যায়। একটি স্বগোত্রের কথা বলা হচ্ছে, একটি বহির্গোত্র। অর্থাৎ একটি অন্তঃগোত্র আর একটি হচ্ছে বহির্গোত্র। এখন অন্তর্গোত্র বলতে এখানে বোঝানো হচ্ছে নিজ গোত্রের মধ্যেই, অর্থাৎ একই সম্প্রদায়ের মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাকে আমরা বলবো স্বগোত্র। যেমন জেলে সম্প্রদায়, জেলে সম্প্রদায়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আরেকভাবে আমি যদি বলতে চাই নিজ গোত্র, যেমন ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এদের মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাকে আমরা কি বলবো? স্বগোত্রের বিবাহ বলবো। বহির্গোত্র অর্থাৎ নিজ গোত্রের বাইরে যদি বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হই সেটাকে আমরা কি বলবো? বহির্গোত্র বলবো। তো এখান থেকে মূলত কোশ্চেন হবে এরকম যে পাত্র পাত্রী নির্বাচনের দিক থেকে বিবাহ কত প্রকার? সেক্ষেত্রে আমরা মনে রাখবো দুই প্রকার। সামাজিক মর্যাদা, মর্যাদার দিক থেকে আবার বিবাহ হচ্ছে দুই প্রকার। এখানে আর একটা কোশ্চেন হতে পারে যে মর্যাদা কত প্রকার? সামাজিক মর্যাদা কত প্রকার? আমরা মনে রাখবো দুই প্রকার। সামাজিক মর্যাদা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অর্জিত মর্যাদা আর একটি হচ্ছে আরোপিত মর্যাদা। তো বিবাহের দিক থেকে আবার এটাকে দুই ভাগে ভাগ করানো যায়। একটি হচ্ছে অনুলোম বিবাহ আর একটি হচ্ছে প্রতিলোম বিবাহ। আমরা মনে রাখবো অনুলোম যে বিবাহ আছে এই বিবাহের মাধ্যমে পাত্র হবে উচ্চ বংশের আর পাত্রী হবে নিম্ন বংশের। অর্থাৎ উচ্চ বংশের পাত্র আর নিম্ন বংশের পাত্রীর মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাকে আমরা কি বলবো? অনুলোম বিবাহ বলবো। প্রতিলোম বিবাহ তার সম্পূর্ণ হচ্ছে বিপরীত। অর্থাৎ এখানে পাত্রী হবে উচ্চ বংশের, পাত্র হবে নিম্ন বংশের। এদের মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটাকে আমরা প্রতিলোম বিবাহ বলবো। তো এই কোশ্চেন গুলো মূলত এখান থেকে এসে যায়। কত ভাগে ভাগ করানো যায় এই ভাগগুলো আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে লেভিরেট বিবাহ। তো বিবাহের প্রকারের দিক থেকে আরো আমরা দেখতে পাচ্ছি যে লেভিরেট বিবাহ, সরেট বিবাহ, সংযোজিত বিবাহ, রোমান্টিক বিবাহ। এখানে লেভিরেট বিবাহ অনেক সময় পরীক্ষায় এসে যায় যে লেভিরেট বিবাহ আর সরোরেট বিবাহ। তো আমরা মনে রাখবো যে সরোরেট বিবাহে স্বামী বেঁচে থাকবে, স্ত্রী মৃত্যুবরণ করবে। অর্থাৎ মৃত স্ত্রীর যে কোনো বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটাকে আমরা কি বলবো? সরোরেট বিবাহ বলবো। তাহলে সরোরেট বিবাহ কে বেঁচে থাকবে? স্বামী বেঁচে থাকবে, স্ত্রী মৃত্যুবরণ করবে। আর মৃত স্ত্রীর বোনের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাকে আমরা কি বলবো? সরোরেট বিবাহ বলবো। লেভিরেট বিবাহ এখানে লেখা আছে, এখানে স্বামী মৃত্যুবরণ করবে, স্ত্রী বেঁচে থাকবে। অর্থাৎ মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটাকে আমরা কি বলবো? লেভিরেট বিবাহ বলবো। তো আমাদের মুসলিম সমাজে এই ধরনের বিবাহ ব্যবস্থার প্রচলন রয়েছে। এরপর আছে সংযোজিত বিবাহ। অর্থাৎ সংযোজিত বিবাহ হচ্ছে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যে বিবাহগুলো সংগঠিত হয় এটাকে আমরা কি বলবো? সংযোজিত বিবাহ বলবো। রোমান্টিক বিবাহ, রোমান্টিক বিবাহের প্রচলন বর্তমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি। যেটা ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই ধরনের বিবাহকে আমরা কি বলবো? রোমান্টিক বিবাহ বলবো। হ্যাঁ, যারা ক্লাসটি আমার দেখতেছেন অনলাইন ক্লাসটি বা আমাকে শুনতেছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন, একে অপরকে দেখানোর সুযোগ করে দেবেন। জামিউল ইসলাম, মৌসুমী, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি ভালো আছেন সবাই। খুশিলাল,
হ্যাঁ, যারা আমার ক্লাসটি দেখতেছেন সাথে থাকবেন শেষ পর্যন্ত। লেখা আছে জ্ঞাতি সম্পর্ক। আমরা জানি যে জ্ঞাতি সম্পর্ক বলতে রক্তের সম্পর্ককে বোঝায়। আর জ্ঞাতি সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিনশিপ। কিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। তো আত্মীয়তার সম্পর্ককে জ্ঞাতি সম্পর্কে বলা হয়। জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে বিভিন্ন ধরনের সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তবে জ্ঞাতি সম্পর্কের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয় রিভার্স। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয় রিভার্স। তিনি বলছেন জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতির মাধ্যমে যে সম্পর্ক তৈরি করানো হয় এটাকে জ্ঞাতি সম্পর্ক বলা হয়। তো জ্ঞাতি সম্পর্কে মূলত 4টা ভাগে ভাগ করানো যায়। কত ভাগে ভাগ করানো যায়? 4 ভাগে ভাগ করানো যায়। যেমন এখানে লেখা আছে জৈবিক। তো কোশ্চেন হতে পারে, উদাহরণস্বরূপ কোশ্চেন দিয়ে দিবে, উদাহরণগুলো দিয়ে বলবে যেটা কোন সম্পর্কের মধ্যে পড়ে। যেমন এখানে লেখা আছে জৈবিক অর্থাৎ রক্ত সম্পর্কিত, বাবা ছেলে, বাবা মেয়ে, এই যে সম্পর্কগুলো হয় এটাকে বলা হচ্ছে রক্ত সম্পর্কিত। অর্থাৎ রক্তের মাধ্যমে যে সম্পর্কগুলো তৈরি করানো হয়, অর্থাৎ বংশ পরস্পরায় যে সম্পর্কগুলো চলে আসে এটাকে বলা হচ্ছে রক্ত সম্পর্কিত বন্ধন। এরপর লেখা আছে এখানে বৈবাহিক, অর্থাৎ বিবাহ সূত্রে যে সম্পর্কগুলো তৈরি করানো হয় এটাকে বলা হচ্ছে বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক। যেমন এখানে সম্পর্ক তৈরি করানো হয় বিবাহের মাধ্যমে শ্বশুর শাশুড়ি দেবর ননদ, যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলোকে আমরা কি বলবো? বৈবাহিক সম্পর্ক বলবো। কাল্পনিক সম্পর্কের কথা বলা হচ্ছে। কাল্পনিক সম্পর্ক বলতে এখানে বোঝানো হয় অর্থাৎ বাবার যে বন্ধু, বাবার বন্ধুকে আমরা অনেক সময় চাচা আঙ্কেল বিভিন্ন ধরনের সম্পর্কে কি করি? সম্বোধন করি। এই ধরনের যে কথাগুলো এখানে আসছে, যেমন বাবার যে বন্ধু যাকে আমরা বলতেছি চাচা বা আঙ্কেল বলতেছি, এই ধরনের সম্পর্ক যদি এসে যায় তাহলে এটাকে আমরা কি বলবো? কাল্পনিক বন্ধন বলবো। আরেকটি সম্পর্ক আছে এখানে পর্দা ভিত্তিক। আমাদের এখানে কোশ্চেন হতে পারে, উদাহরণগুলো দিয়ে দিতে পারে, যে কোনো একটি উদাহরণ দিয়ে বলতে পারে কোন সম্পর্কের মধ্যে পড়ে যায়। যেমন এখানে লেখা আছে কৃত্রিম বন্ধন অথবা প্রথাগত বন্ধন। আমাদের সমাজে প্রচলন আছে এরকম, একজন ব্যক্তির সাথে আর একজন ব্যক্তির যদি নাম একই হয়ে যায় বা সেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা তার নাম বলি না, আমরা দোস্ত মিতা সই বলে আখ্যায়িত করি। এই সমস্ত উদাহরণগুলোকে আমরা বলবো প্রথাগত বন্ধন, যেটার কোনো ভিত্তি নাই। তো আমাদের সমাজে আছে, তো এরকম একটা উদাহরণ দিতে পারে এরা যে দোস্ত বা সৈমিতা কোন সম্পর্কের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো প্রথাগত বন্ধনের মধ্যে পড়ে। তো যাক, এই যে জ্ঞাতি সম্পর্ক যে 4টা আছে, 4টা প্রকরণ থেকে ওরা উদাহরণগুলো দিয়ে দিবে আর বলবে যে কোন সম্পর্কের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা এখান থেকে 4টা যে প্রকরণ আছে 4টা প্রকরণ সম্পর্কে একটু ধারণা রাখবো, মনে রাখার চেষ্টা করবো যে সম্পর্কগুলো কিভাবে আসে। মর্গানের কথা বলা হচ্ছে, আমি আগে বলে রাখছি মর্গান হচ্ছে একজন আমেরিকার সমাজ বিজ্ঞানী। কোশ্চেন হতে পারে তিনি কোন দেশের সমাজ বিজ্ঞানী, তাহলে আমরা মনে রাখবো যে আমেরিকার একজন সমাজ বিজ্ঞানী। কোশ্চেন হতে পারে এই বইটি কে লিখেছে? অ্যানসাইড সোসাইটি, আমরা মনে রাখবো এলিস মর্গান অর্থাৎ লুইস হেনরি মর্গান। কোশ্চেন হতে পারে এই বইটি কত সালে প্রকাশ করানো হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 1877 সালে প্রকাশিত হয়। পরীক্ষায় কোশ্চেন হতে পারে বইটি কত সালে প্রকাশিত হয়, আমরা মনে রাখবো যে 1877 সালে এটি প্রকাশ করানো হয়। তো এলিস মর্গানের ভাষায় জ্ঞাতি সম্পর্ক হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক আর একটি হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। তো শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলতে আমরা এমন একটি শব্দ বাছাই করবো যে শব্দ দিয়ে আমরা সব ধরনের সম্পর্ককে বুঝে থাকি। এই এই ধরনের শব্দগুলোকে আমরা শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলবো। যেমন আমরা যদি বলি যে চাচা, বাবার বয়সের যতগুলো মনে রয়েছে সবগুলোকে আমরা কি বলি? চাচা বলে সম্বোধন করি। এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলবো? শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলবো। আর বর্ণনামূলক যে জ্ঞাতি সম্পর্ক আছে, অর্থাৎ একটি শব্দ দিয়ে একটি সম্পর্কে বোঝানো হবে, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা কি বলবো? বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলবো। এলিস মর্গান
তাহলে এলএস মর্গানের ভাষায় জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কত প্রকার? আমরা মনে রাখবো 2 প্রকার। তার যে বিখ্যাত বই আছে বইটা আমরা মনে রাখবো, যে হচ্ছে এনসাইড সোসাইটি, যেটা 1857 সালে প্রকাশ করানো হয়। তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য থেকে বেশ কোশ্চেন হয়, যে কোশ্চেন গুলো পরীক্ষা আসে, যে কোশ্চেন গুলো বড় বড় পরীক্ষা আসে, আমরা ঠিক এই কোশ্চেন গুলো দিয়ে আজকে এই ক্লাসে সাজানো। আমরা এই বিষয়গুলো মনে রাখবো। যেমন আমি বলে রাখছি শুরুতেই যে জ্ঞাতি সম্পর্কের সবচেয়ে ভালো সময় কে দেয়, আমি বলে রাখছি রিভার্স দেয়। কে দেয়? তাহলে আমরা মনে রাখবো রিভার্স দেয়। এখান থেকে কোশ্চেন হতে পারে তিনি কোন ধরনের সমাজ বিজ্ঞানী, তাহলে আমরা মনে রাখবো তিনি একজন হচ্ছেন নৃবিজ্ঞানী। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে নিরিশ শব্দের অর্থ কি, আমরা মনে রাখবো নিরিশ শব্দের অর্থ হচ্ছে মানুষ। কোশ্চেন হতে পারে নিরিশ শব্দের অর্থ কি, তাহলে আমরা মনে রাখবো যে মানুষ। এখান থেকে কোশ্চেন হতে পারে এই নৃবিজ্ঞানের শাখা কয়টি, আমরা মনে রাখবো যে নৃবিজ্ঞানের শাখা হচ্ছে 2টি। কয়টি শাখা? 2টি। একটি হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান, আর একটি হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তো এই রিভার্স সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয়। তিনি বলছেন জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। কোশ্চেন এই সংজ্ঞাটি তুলে দিতে পারে, যে বলতে পারে এই সংজ্ঞাটি কার, তাহলে আমরা মনে রাখবো রিভার্স। এখান থেকে পরবর্তীতে আরেকটি কোশ্চেন এখানে এসে যায়, দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারিজ, এই বইটি কার লেখা? আমরা মনে রাখবো যে ওয়েস্টার্ন মার্কেট। কোশ্চেনটা অনেকবার পরীক্ষা এসে যায় যে এই বইটি কার লেখা, তাহলে আমরা মনে রাখবো কার লেখা এই বইটি? এডওয়ার্ড ওয়েস্টার্ন মার্কেট। এটা আরেকটি কোশ্চেন আছে প্রতিষ্ঠান সম্পর্কে, আসলে প্রতিষ্ঠান কি, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য কোন সামাজিক গোষ্ঠী দ্বারা গৃহীত কর্ম পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠান। ঠিক আছে। এখান থেকে কোশ্চেন হতে পারে যে এই প্রতিষ্ঠানের উদ্ভব কোন সমাজ ব্যবস্থা হয়, তাহলে আমরা মনে রাখবো এই প্রতিষ্ঠানের উদ্ভব হচ্ছে আদিম সমাজ ব্যবস্থায় হয়। কোশ্চেন হতে পারে কোন সমাজ ব্যবস্থায়, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো আদিম সমাজ ব্যবস্থায়। তাহলে এই প্রতিষ্ঠানের উদ্ভব কোথায় হয়? আদিম সমাজ ব্যবস্থায়। পরীক্ষায় কোশ্চেন হতে পারে প্রতিষ্ঠানের উদ্ভব কেন হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে মানুষের নিরাপত্তার জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, মানুষের বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো পূরণ করার জন্য এই প্রতিষ্ঠানের কি হয়? উদ্ভব হয়। তো কোথায় হচ্ছে? আদিম সমাজে হচ্ছে। এই আদিম সমাজ থেকে আরো কোশ্চেন হতে পারে যে আদিম সমাজ এর মানুষ কিরকম ছিল, আমরা মনে রাখবো আদিম সমাজের মানুষ হচ্ছে সহজ সরল। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে আদিম সমাজ ব্যবস্থায় কোন ধরনের মালিকানা বিদ্যমান ছিল, আমরা মনে রাখবো রাষ্ট্রীয় অথবা সামাজিক মালিকানা। কোন ধরনের মালিকানা বিদ্যমান ছিল? সামাজিক মালিকানা বিদ্যমান ছিল। আদিম সমাজে ব্যক্তি মালিকানা বিদ্যমান ছিল না। আদিম সমাজের মানুষ বসবাস করতো যাযাবরের মতো। কোশ্চেন হতে পারে তাদের বসবাস তারা কিভাবে করতো, তাহলে আমরা মনে রাখবো যে যাযাবরের মতোই তারা বসবাস করে। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে আদিম সমাজের মানুষ কয়টি উপায়ে খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্ভর করে, আমরা মনে রাখবো যে 3টা উপায়ে তারা কি করতো? খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতো। 3টি উপায়ে। এখন কোশ্চেন হতে পারে যে আসলে কি কি 3টে উপায়, আমরা মনে রাখবো যে নদীনালা খাল বিল থেকে তারা মাছ ধরে নিয়ে আসে, বন জঙ্গল থেকে তারা পশু পাখি শিকার করে, গাছপালা থেকে তারা ফলন সংগ্রহ করে, যার সময় করতো সবকিছু তারা কাঁচাই খাইতো, এবং পশু পাখির যে চামড়াগুলো ছিল এই চামড়াগুলো ব্যবহার করে তারা লজ্জা নিবারণ করতো। তো মূলত হচ্ছে 3টি উপায়ে তারা খাদ্য সংগ্রহ করতো। আর এই আদিম সমাজ থেকেই প্রতিষ্ঠানের কি হয়? উদ্ভব হয়। এবার দেখে নেই। হ্যাঁ বলছে রোমান শব্দ থেকে, হ্যাঁ পরিবার ফ্যামিলি শব্দটি রোমান শব্দ থেকে এসেছে। আর একজন বলছে হ্যাঁ কিন শব্দ থেকে আসছে। কাল্পনিক বন্ধু চাচা কাকা শালক শালিকা হ্যাঁ ইত্যাদি। রিয়া নেহরা বলছে হ্যাঁ 3টি। আদিম সমাজের মানুষ 3টা উপায়ে। মৌসুমী বলছে যে আদিম সমাজের মধ্যে সামাজিক মালিকানা বিদ্যমান ছিল, অর্থাৎ ব্যক্তি মালিকানা ছিল না, পরিবেশ করে খেত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আদিম সমাজের মানুষ দলবদ্ধ ভাবে ঘুরে বেড়াতো, খাদ্য সংগ্রহ করতো, তারা যদি খাবার পাইতো সবাই মিলে ভাগ বটা করে খাইতো, না হলে তারা উপবাসে দিন কাটাতো। জ্ঞাতি সম্পর্ক কত প্রকার? 4 প্রকার।
দিয়ে দিতে পারে কত প্রকার, 4 প্রকার। আমরা মনে রাখবো এখানে দুইটা কোশ্চেন, যদি বলা হয় কত প্রকার সাধারণত সেক্ষেত্রে আমরা মনে রাখবো 4 প্রকার। যেমন হচ্ছে একটি হচ্ছে জৈবিক, আরেকটি হচ্ছে রক্ত সম্পর্কিত, একটি হচ্ছে কাল্পনিক, আরেকটি হচ্ছে প্রত্যাভিত্তিক। তো যদি বলা হয় মূলত কত প্রকার সেক্ষেত্রে আমরা মনে রাখবো 4 প্রকার। যদি কোশ্চেনে উল্লেখ করানো হয় এলএইচ মর্গানের ভাষা কত প্রকার সেক্ষেত্রে আমরা মনে রাখবো 2 প্রকার। তাহলে এলএইচ মর্গানের দিক থেকে আমরা 2 প্রকার, আর সাধারণত হচ্ছে 4 প্রকার। মেলিনস্কের এখানে একটি সংজ্ঞা আছে যে বিবাহ হচ্ছে চুক্তিভিত্তিক। কোশ্চেন হতে পারে যে বিবাহ হচ্ছে কি একটি চুক্তিভিত্তিক মাধ্যম, কে বলছে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে মেলিনস্কি বলছে। ঠিক আছে, তো বিবাহের সংখ্যা আরো বিভিন্ন ভাবে করানো যেতে পারে, যে এটি হচ্ছে একটি চুক্তিপত্র যার মাধ্যমে কি হতে পারে সন্তান লালন পালন বা উৎপাদন করানো হয়, যার জন্য আমরা কি হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে আমরা যদি পরিবার গঠন করতে চাই, পরিবার গঠনের পূর্ব শর্ত কি, পরীক্ষার কোশ্চেন হতে পারে যে পরিবার গঠনের পূর্ব শর্ত কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। লেখা আছে যে পাত্র পাত্রী বাছাইয়ের দিক থেকে আমরা বিবাহকে কত ভাগে ভাগ করি, তাহলে এখানে লেখা আছে কত প্রকার, 3 প্রকারের কথা বলা আছে। যে হ্যাঁ পাত্র পাত্রী, সরি এখানে কোশ্চেন একটু খালি ভুল আছে, যদি বলা হতো যে সংখ্যার ভিত্তিতে বিবাহ কত প্রকার আমরা মনে রাখবো 3 প্রকার। একটি হচ্ছে নয়াবাস, একটি হচ্ছে পিতৃবাস, একটি হচ্ছে মাতৃবাস। ঠিক আছে, পাত্র পাত্রীর দিক থেকে হচ্ছে 2টা। আর যদি বলা হতো বসবাসের সংখ্যার ভিত্তিতে বিবাহ কত প্রকার আমরা মনে রাখবো 3 প্রকার। তাহলে একটি হচ্ছে নয়াবাস, একটি হচ্ছে পিতৃবাস, আর একটি হচ্ছে মাতৃবাস। এই 3 ভাগে ভাগ করানো যায়। তো পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস এগুলোর ব্যাখ্যা আমাদের কাছে চাবে না, মূলত চাবে যে বসবাসের দিক থেকে কত ভাগে ভাগ করানো যায়। তাহলে আমরা মনে রাখবো 3 ভাগে ভাগ করানো যায়। আর একটা কোশ্চেন এখানে আছে যে গেম শব্দের অর্থ কি, আমরা মনে রাখবো যে বিবাহ, এর শব্দের অর্থ হচ্ছে বিবাহ। আর সমাজ কাঠামোর যে মূল যে চাবিকাঠি এটা বলা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। কোশ্চেন হতে পারে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে এই সমাজ ব্যবস্থার মূল চাবিকাঠি কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে জ্ঞাতি সম্পর্ক। তবে সমাজ কাঠামো থেকে আরো বেশ কয়েকটি কোশ্চেন হয়, আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এখানে কোশ্চেন হতে পারে যে সমাজ বিজ্ঞানে সমাজ কাঠামো শব্দটি সর্বপ্রথম কোন সমাজ বিজ্ঞানী ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে কার্ল মার্কস ব্যবহার করে। কে ব্যবহার করে? কার্ল মার্কস ব্যবহার করে। কোশ্চেন হতে পারে যে এই কাঠামো শব্দটি অর্থাৎ সমাজ কাঠামো শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? কার্ল মার্কস ব্যবহার করে। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে সমাজ কাঠামোকে কত ভাগে ভাগ করানো যায়, তাহলে আমরা মনে রাখবো 2 ভাগে ভাগ করানো যায়। তাহলে কে ব্যবহার করলো? কার্ল মার্কস। কত ভাগে ভাগ করানো যায়? 2 ভাগে ভাগ করানো যায়। একটি হচ্ছে মৌল কাঠামো আর একটি হচ্ছে উপরিকাঠামো। কোশ্চেন হতে পারে এই যে 2 ভাগে ভাগ করানো যায় মৌল কাঠামো উপরিকাঠামো, এর মধ্যে মৌল কাঠামো বলতে কোন বিষয়টাকে বোঝায়? কার্ল মার্কসের ভাষায় মৌল কাঠামো বলতে অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়। তাহলে মৌল কাঠামো বলতে কাকে বোঝানো হচ্ছে? অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। আর উপরিকাঠামো বলতে অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্র করে যে বিষয়গুলো গড়ে ওঠে, সমাজ, রাষ্ট্র, ধর্ম, প্রতিষ্ঠান, এগুলোকে আমরা কি বলবো? উপরিকাঠামো বলবো। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যেতে সমাজ কাঠামোর মূল চাবিকাঠি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আর আবার এই সমাজ বিজ্ঞানে সমাজ কাঠামো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছেন কার্ল মার্কস। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে এই কার্ল মার্কস কোন দেশের সমাজ বিজ্ঞানে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো জার্মানির সমাজ বিজ্ঞানে। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে এই কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করে। আসে কোশ্চেন গুলো আমরা যদি বিগত সালের কোশ্চেন গুলো দেখি বা একাডেমিক যে কোশ্চেন গুলো হয় বোর্ড কোশ্চেন গুলো যদি আমরা দেখি, তো বরাবর এই কোশ্চেন গুলো আমাদের চোখে ভেসে যায় যে কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করে, কার্ল মার্কস কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো যাক, কার্ল মার্কস মৃত্যুবরণ করে যুক্তরাজ্যে, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, গ্রেট ব্রিটেন বলি। ঠিক আছে, জন্মগ্রহণ করে এক দেশে, মৃত্যুবরণ করে আর এক দেশে। তাহলে কোন দেশে জন্মগ্রহণ করে? জার্মানিতে। কোন দেশে মৃত্যুবরণ করে? যুক্তরাজ্যে। ঠিক আছে, কার্ল মার্কস থেকে আর অনেক কোশ্চেন হয় যে আসলে এই সমাজ বিজ্ঞানে কার্ল মার্কস কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আমরা জানি তার যে মূল যে বিষয়গুলো ছিল আলোচনা, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব একটি। কোশ্চেন হতে পারে যে উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি কার লেখা, তাহলে কার্ল মার্কস। কোশ্চেন হতে পারে শ্রম বিভাজন কার লেখা, কার্ল মার্কস। ঠিক আছে, এখানে আরো কোশ্চেন হতে পারে সংগতি নিয়ে কি আলোচনা করছে, কার্ল মার্কস।
এখানে কোশ্চেন হতে পারে ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে কি আলোচনা করে? কার্ল মার্কস। কোশ্চেন এখান থেকে আরো হতে পারে দ্বন্দ্বমূলক তথ্য নিয়ে কি আলোচনা করে? কার্ল মার্কস। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে শ্রেণী সংগ্রাম তথ্য নিয়ে কি আলোচনা করে? সেক্ষেত্রে আমরা মনে রাখবো কার্ল মার্কস আলোচনা করে। কার্ল মার্কসের বেশ কয়েকটি বিখ্যাত গ্রন্থ আছে যেগুলো পরীক্ষায় আসে, যেমন আমরা জানি ডাস ক্যাপিটাল, জার্মান আইডিওলজি, কমিউনিস্ট ম্যানিফেস্টো, এগুলো হচ্ছে কার্ল মার্কসের বই। একটি বই তুলে দিয়ে বলতে পারে এই বইটি কার লেখা, ঠিক আছে? তো এই জ্ঞাতি সম্পর্কের মূল যে মাপকাঠি হচ্ছে সেটা হচ্ছে সমাজ কাঠামো, আর এই সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে আবার জ্ঞাতি সম্পর্ক। তো এখানে কোশ্চেন পড়বো, চারটে কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে চারটি অপশন থাকতে পারে। এই অপশনগুলোর মধ্যে থেকে আমাকে একটি অপশন বেছে নিতে হবে। যাক, এখানে কোশ্চেন লেখা আছে যে মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কি বলে? যারা আমার এই লাইভ ক্লাসটি দেখতেছেন বা আমার সাথে আসছেন, আমাকে শুনতেছেন, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কি বলে। চারটি অপশন আছে, যেমন একটি লেভিরেট আছে, একটি সরোরেট, প্যারালাল কাজেন, একটি ক্রস কাজেন। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট? হ্যাঁ, একজন বলছে পৌরনীতি অর্থনীতি ক্লাস নেন স্যার। হ্যাঁ, পৌরনীতি ক্লাস আমি নেই। জয়ন্তী বলছে হ্যাঁ আদাব, হ্যাঁ আদাব। রিয়া বলতেছে 1 নাম্বার, না বলেছেন 1-1, সরি 1-এর হ্যাঁ 2 সরোরেট, হ্যাঁ রাইট অ্যান্সার। আর একটা হচ্ছে মাতৃসূত্র পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়? কে অ্যান্সার করছে? মেঘলাকার বলছে স্যার মনোবিজ্ঞান ক্লাস নিলেও ভালো হয়, নেন না কেন? না, আমাদের মনোবিজ্ঞান টিচার আছে। তারপরে রিয়া বলতেছে 2 নম্বরের অপশন হচ্ছে 1, যে মাতৃসূত্র, হ্যাঁ গাঢ়। হ্যাঁ, যারা এভাবে কমেন্ট করতেছে সবাইকে অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। পরবর্তী কোশ্চেনগুলো ঠিক এভাবেই অ্যান্সার করার চেষ্টা করো সবাই। তো যাক, আমরা আসি এখানে। এখানে বলা হচ্ছে যে মৃত স্ত্রী বোনকে, যদি মৃত স্ত্রী বোনের কথা বলা হয় অবশ্যই আমরা সরোরেট মনে রাখবো, কারণ সরোরেট হচ্ছে স্বামী বেঁচে থাকবে, স্ত্রী মারা যাবে, আর মৃত স্ত্রীর যে কোনো বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটাকে আমরা কি বলবো? সরোরেট বিবাহ বলবো। আর এখানে 2 নম্বর কোশ্চেন থেকে এটা কোশ্চেন হয়, আমরা যদি বিগত সালের কোশ্চেন গুলো দেখি, হ্যাঁ চোখে পড়ে যায় যে এখানে বলছে যে মাতৃসূত্র পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত। তার আগে আমরা জেনে রাখবো যে বাংলাদেশের যে পরিবার ব্যবস্থাগুলো আছে বা এথনিক যে সম্প্রদায়গুলো আছে, এখন পর্যন্ত বাংলাদেশে যে এথনিক যে সম্প্রদায়গুলো আছে মোট হচ্ছে 50টা। আমরা মনে রাখবো একটা টেকনিকের যে মোট হচ্ছে কতটা, যে 50টা। এর মধ্যে আমরা 2টা শুধুমাত্র মনে রাখবো, যে 2টা হচ্ছে মাতৃসূত্র, বাকি যতগুলো আমরা পাবো সবগুলোকে মনে রাখবো আমরা পিতৃসূত্র। তাহলে মোট কতগুলো আছে এথনিক সম্প্রদায়? আমরা মনে রাখবো 50টা আছে। এর মধ্যে মাতৃসূত্র কয়টি? আমরা মনে রাখবো 2টি। মাতৃসূত্র কয়টি হচ্ছে? 2টি। একটি হচ্ছে গারো আর একটি হচ্ছে খাসিয়া। বাকি যতগুলো পাবেন সবগুলোকে আমরা দাগাই দেবো, এগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। তাহলে গারো আর খাসিয়া শুধুমাত্র হবে মাতৃতান্ত্রিক, বাকি যা পাবো এখানে যেমন সাঁওতাল লেখা আছে অবশ্যই পিতৃতান্ত্রিক, চাকমা লেখা আছে অবশ্যই পিতৃতান্ত্রিক, মণিপুরি লেখা আছে অবশ্যই পিতৃতান্ত্রিক। তাহলে শুধুমাত্র হচ্ছে গারো আর খাসিয়া। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আছে, বাংলাদেশের পরিবার ব্যবস্থা আছে, বাংলাদেশের পরিবার ব্যবস্থা কোনতান্ত্রিক? সেখান থেকে আমরা মনে রাখবো অবশ্যই বাংলাদেশের পরিবার ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক, কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা হচ্ছে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। পুরুষের দিক থেকে পরিবারের সবকিছু মূল্যায়ন করানো হয়, যার জন্য বলা হচ্ছে বাংলাদেশের পরিবার ব্যবস্থাগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? মোটামুটি আশা করি এটা সবার জানা রয়েছে, সবাই নিচ্ছি না, আমি অ্যান্সার করে দিলাম যে এটা হচ্ছে যে পরিবার। যে বাংলাদেশের সমাজের যে ক্ষুদ্রতম যে সামাজিক যে সংগঠনগুলো হচ্ছে পরিবার। এই পরিবারটা বিভিন্ন ভাবে, এই কোশ্চেনটা হতে পারে বিভিন্ন ভাবে।
শুধুমাত্র এখানে লেখা আছে যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংগঠন, সেক্ষেত্রে আমরা পরিবারকে নেব। সামাজিক প্রতিষ্ঠান, পরিবারকে নেব। স্বাচ্ছন্দ্য বিদ্যালয়, পরিবারকে নেব আমরা। সার্বজনীন প্রতিষ্ঠান, পরিবারকে নেব আমরা। প্রাথমিক প্রতিষ্ঠান, পরিবারকে নেব আমরা। ঠিক আছে, তাহলে এই পরিবার। আর আমরা মনে রাখবো বাংলাদেশের যে পরিবার ব্যবস্থাগুলো এখন যে জনপ্রিয়তা বাড়তেছে, একক পরিবারেরই জনপ্রিয়তা বাড়তেছে। ক্ষমতার দিক থেকে পরিবার ব্যবস্থাকে আবার কত ভাগে ভাগ করানো যায়? কোশ্চেন হতে পারে যে ক্ষমতার দিক থেকে পরিবার ব্যবস্থাকে কত ভাগে ভাগ করানো যায়। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 2 ভাগে ভাগ করানো যায়। একটি হচ্ছে পিতৃপ্রধান পরিবার, আর একটি হচ্ছে মাতৃপ্রধান পরিবার। তাহলে এখান থেকে কত ভাগে ভাগ করানো যায়? আমরা মনে রাখবো যে 2 ভাগে ভাগ করানো যায়। একটি হচ্ছে পিতৃপ্রধান, আর একটি হচ্ছে মাতৃপ্রধান। তো আমরা তার আগে একটু এখানে বিষয়টা বুঝে নেই যে ক্ষমতা। ক্ষমতা বলতে কি বোঝায়? যদি আমি রবার্টসনের ভাষায় বলতে যাই, তিনি বলছেন যে ক্ষমতা বলতে এমন এক আচরণকে বোঝায় যার দ্বারা অন্য ব্যক্তিকে কি করা হয়? নিয়ন্ত্রণ করানো হয়, এটাই ক্ষমতা বলানো হয়। আরেকভাবে বলানো যায়, যেমন ডিবেট প্রফেশনের সংজ্ঞা আছে, বিভিন্ন ব্যক্তি সংজ্ঞায়িত করছে যে ইচ্ছা থাক আর না থাক জোর করে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটাই ক্ষমতা বলা হয়। তো সেই ক্ষমতার দিক থেকে হচ্ছে পরিবার কত প্রকার? আমরা মনে রাখবো যে 2 প্রকার। সামাজিকরণের প্রাথমিক যে ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা অ্যান্সার রাখবো যে এটা হচ্ছে পরিবার। তো সামাজিকরণ থেকে কোশ্চেন হয় যে সামাজিকীকরণ যেটা ত্রুটিপূর্ণ হলে পরবর্তী জীবনে আর সামাজিক মানুষ হয়তো বা পরিণতি নাও হতে পারে। তো কিংসলে ডেভিস নামে একজন ব্যক্তি আসছে যে একজন মানুষের যদি সামাজিকরণ সঠিকভাবে সম্পূর্ণ না হয়, পরবর্তীতে সে ভালো মানুষ বা সুনাগরিকে পরিণত নাও হতে পারে। তো এখানে তার ভাষায় যে সামাজিকরণের যে মূল যে থিম বা মূল যে সংজ্ঞাটি, তিনি বলছেন সামাজিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়, এটা হচ্ছে সামাজিকরণ। ঠিক এই সামাজিকীকরণ একটি শিশুর সম্পূর্ণ হয় তার পরিবার থেকে। কোশ্চেন হতে পারে কোথায় থেকে একটি শিশুর সামাজিকরণ শুরু হয়? তাহলে আমরা মনে রাখবো যে পরিবার থেকে। আর সামাজিকরণ হচ্ছে একটি মানুষের জীবনব্যাপী প্রক্রিয়া। কোশ্চেন হতে পারে এটা কোন ধরনের প্রক্রিয়া? যে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়া কখনো শেষ হয় না। একটি শিশু জন্মগ্রহণ করলে মৃত্যু পর্যন্ত তাকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়। অর্থাৎ যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার এই প্রক্রিয়াটি শেষ হতে পারে। আর তাছাড়া প্রত্যেকটা মানুষকে এই সামাজিক প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে। এই জন্য এটাকে বলা হয় একটি জীবনব্যাপী একটি প্রক্রিয়া। 6 নম্বর কোশ্চেনটা এখানে লেখা আছে, যেমন বলা হচ্ছে বউ শাশুড়ির একটি সম্পর্ক। আমরা জ্ঞাতি সম্পর্কে 4 ধরনের কথা অলরেডি আগে আলোচনা করছি। তো সেই সম্পর্কের দিক থেকে যদি আমি তাকাই যে বউ শাশুড়ির যে সম্পর্ক, এই সম্পর্কটা কোন সম্পর্কের মধ্যে পড়ে যায়? এখানে 4টি সম্পর্ক আছে। একটি হচ্ছে রক্ত সম্পর্কিত, কাল্পনিক, প্রথাগত, বৈবাহিক। তো যারা ক্লাসটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বউ শাশুড়ির সম্পর্ক কোন ধরনের জ্ঞাতি সম্পর্কের মধ্যে পড়ে। অনেকে বলছে যে বৈবাহিক সম্পর্ক। যাক, আমরা বৈবাহিক সম্পর্ক, হ্যাঁ রাইট, যে বউ শ্বশুরের সম্পর্ক হচ্ছে একটা বৈবাহিক সম্পর্ক। আর বাকি যেগুলো আছে, যেমন এখানে বলা হচ্ছে কাল্পনিক, কাল্পনিক হচ্ছে চাচা আঙ্কেল, এগুলোকে আমরা কাল্পনিক সম্পর্কের মধ্যে নিয়ে আসবো। এরপর হচ্ছে দোস্ত মিত্র সই, এগুলো আমরা প্রতাভিত্তিক নিয়ে আসবো। বাপ ছেলের যে সম্পর্ক অর্থাৎ যে রক্তের সম্পর্কিত, আমরা এই সম্পর্কের মধ্যে নিয়ে আসবো। তো এখানে বলা হচ্ছে বউ শ্বশুরের সম্পর্ক হচ্ছে একটি বৈবাহিক জ্ঞাতি সম্পর্ক। ঠিক আছে, 4টের মধ্যে হচ্ছে খ নম্বর অ্যান্সার যে বৈবাহিক সম্পর্ক। পরবর্তী কোশ্চেন হচ্ছে বিবাহ ও পরিবার সম্পর্কে গবেষণার অভিজ্ঞ ছিলেন কোন সমাজবিজ্ঞানী? তো আমরা মনে রাখবো যে পরিবার বিবাহ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করছে, গবেষণা করছে ইয়ার গ্রুপস। আমি এর আগে বলে রাখছি যে বিবাহের সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা দেখে ইয়ার গ্রুপস দেয়। তো ইয়ার গ্রুপস তার সঙ্গে বলছেন যে বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন আছে
এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। তো ঠিক এই বিবাহ নিয়ে সবচেয়ে আলোচনা করছে, ভালো সংখ্যা দিয়েছে ER গ্রুপস। আমরা মনে রাখবো এই সংখ্যাটা আসে পরীক্ষায়, সংখ্যাটি তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে এই সংখ্যাটি কার। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ER গ্রুপস। বাকি যে তিনটি অপশন আছে এগুলো হবে না, ER গ্রুপস সবচেয়ে ভালো সংখ্যা দেয়। আর আমরা যদি বিবাহ সম্পর্কে কোশ্চেন গুলো বিবাহের সাথে রিসার্চ করে দেখি যে বরাবর ER গ্রুপস এর সংখ্যাটাই তারা তুলে দেয়, যে এই সংখ্যাটি কার, এই সংখ্যাটি কার। সেক্ষেত্রে আবারও এখানে বলে রাখছে যে পরিবার আর বিবাহ এটার মধ্যে হচ্ছে যে গবেষণা চালায় ER গ্রুপস। তবে এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেমন আমি বলছিলাম যে সমাজ বিজ্ঞানের ভাষা প্রতিষ্ঠান, আমরা বিভাগকে প্রতিষ্ঠান বলতে পারি, আমরা পরিবারকে কি বলতে পারি, প্রতিষ্ঠান বলতে পারি। তো এই পরিবার বিবাহ নিয়ে আসলে আজকের আলোচনা। আর এখান থেকে সবচেয়ে যে আজকে বিবাহ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমার বইটাতে, সেটা হচ্ছে ER গ্রুপস। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমাদের সমাজে প্রধানত কোন বিবাহ রীতি আমরা লক্ষ্য করতে পারি। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে একক বিবাহ। কোশ্চেন হতে পারে যে কোন ধরনের বিবাহ, তাহলে আমরা মনে রাখবো যে একক বিবাহ আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে। ঠিক আছে, আমাদের সমাজ ব্যবস্থায়, অথবা কোশ্চেনটা এভাবে ঘোরাতে পারে যে আধুনিক সমাজ ব্যবস্থায় কোন ধরনের বিবাহ ব্যবস্থার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে একক, অর্থাৎ একক বিবাহ বলতে এখানে বোঝানো হচ্ছে একজন ছেলে একজন মেয়ে একসাথে যদি বিবাহ আবদ্ধ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো একক বিবাহ, অর্থাৎ একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তো বর্তমান সমাজ ব্যবস্থায় ঠিক একক বিবাহের প্রচলন সবচেয়ে বেশি। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে বহু স্বামী, এটার প্রচলন বর্তমানে নাই। এরপর লেখা আছে বহু স্ত্রী, এটাও না। অন্তঃবিবাহ নিজ গোত্রের মধ্যে এটা প্রচলন আছে। তবে এই কোশ্চেন অনুযায়ী এখানে কারেক্ট উত্তর হচ্ছে যে একক বিবাহ। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা এখানে আসছে যে পলিজি শব্দটি কোন ভাষার শব্দ। ঠিক আছে, যারা ক্লাসটি দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন যে কোন ভাষার শব্দ, ফরাসি, ল্যাটিন, স্প্যানিশ, গ্রিক শব্দ, একটু জানিয়ে দেন সবাই। মেঘলা আকাশ বলছে, মৌসুমী, বি নাম্বার আনসার, অমিত দাস সার্ভাস 4 নম্বর অপশন, মেঘলা আকাশ আবার বলছে হ্যাঁ বি নাম্বারও। তারপরে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, তাসমিন তানিয়া, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাসগুলো দেখবেন আর একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, এখানে আমরা যে পলিজি নিয়ে কোন ভাষার শব্দ একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেই যে আসলে কোন ভাষার যে শব্দ, কোন ভাষা থেকে আসছে। হ্যাঁ, রিয়া বলতেছে সি নাম্বার, হ্যাঁ অবশ্যই রাইট অ্যান্সার। তো এখান থেকে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে গ্রিক একটা শব্দ। কোন শব্দ থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, গ্রিক। তবে আমরা মনে রাখবো এখানে যে গ্রিক হচ্ছে একটি ভাষা, আর যদি গ্রিসের কথা বলে কিন্তু দেশ, সেটা আমরা মনে রাখবো। যদি গ্রিস থেকে আর গ্রিক থেকে, সেক্ষেত্রে আমরা গ্রিক দেখাবো, গ্রিস না। গ্রিস কিন্তু হচ্ছে একটি দেশের নাম, আর গ্রিক হচ্ছে একটি ভাষা। তাহলে গ্রিস হচ্ছে দেশ আর গ্রিক হচ্ছে কি ভাষা, দুইটা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা গ্রিক দেখাবো। এরপর লেখা আছে পাত্র পাত্রীর দিক থেকে যে আসলে এটা কত ভাগে ভাগ করানো যায়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 2 ভাগে ভাগ করানো যায়। 4টে যে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে আবার এই কোশ্চেনে যে আনসার কার্ড হচ্ছে যে পাত্র পাত্রীর নির্বাচনের দিক থেকে বিবাহ কত প্রকার, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। ঠিক আছে, একটু হ্যাঁ, সমতা এবং অসমতার ভিত্তিতে বিবাহ কত প্রকার। আমরা জানি যে সমতা অসমতার দিক থেকে অবশ্যই হচ্ছে এটা 2 প্রকার।
সমতা। এর আগে আমরা মনে রাখবো যে সমতা বলতে কি বোঝায়, যে সমান, অর্থাৎ যাদের সাথে বিবন্ধনে আমরা আবদ্ধ হব বা যারাই আবদ্ধ হন না কেন, পাত্র পাত্রী যদি সমমর্যাদার হয় সেটাকে আমরা কি বলবো, সমতা বলবো। আর এখানে বলা হচ্ছে কি অসমতা, কম আর বেশি, ঠিক আছে, এই কম বেশি যদি হয়ে যায় এটাকে আমরা কি বলবো, অসমতা। ঠিক এটার দিক থেকে হচ্ছে বিবাহ কত প্রকার, দুই ভাগে ভাগ করার জন্য, অর্থাৎ দুই প্রকার। 12 নম্বর কোশ্চেন এখানে লেখা আছে যে শিশুর সামাজিকরণের যে সূত্র পাত ঘটে এটা কোথায় থেকে হয়। তাহলে আমরা মনে রাখবো কোথায় থেকে হয়, যে একটা পারিবারিক পরিবেশ থেকে শিশুর কি হয়, সূত্রপাত হয়। তবে এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন হয়, আমি কোশ্চেন গুলো আপনাদের বের করে যাচ্ছি, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমন লেখা আছে শিশুর সামাজিকরণের সূত্রপাত ঘটে কোথায় থেকে, অপশন হচ্ছে পারিবারিক পরিবেশ থেকে। পরিবেশ থেকেও কোশ্চেন হয়, আমরা যদি বিগত সালের কোশ্চেন গুলোতে যাই, যে পরিবেশ থেকে বেশ কয়েকটি কোশ্চেন হয়। আমি এই কোশ্চেন গুলো আপনাদের একটু গ্যাদারতে জানিয়ে দিচ্ছি, যেগুলো কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কাজে লাগবে এবং আসার মতো। তাহলে কোথা থেকে হচ্ছে, যে পারিবারিক পরিবেশ থেকে। এই পরিবেশ থেকে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন হয়। আমরা যদি সাধারণ জ্ঞানের কথা বলতে যাই বা বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো আমার হয়, বা আমি যদি আমার পৌরনীতির কথা বলতে যাই, সেখানেও কিন্তু এই কনসেপ্টটি আছে। সেখানেও কিন্তু এই পরিবেশ রাষ্ট্র সমাজের বিষয়গুলো নিয়ে কি হয়, অবশ্যই আলোচনা হয়। তো এখান থেকে পরিবেশ থেকে কোশ্চেন হতে পারে যে আসলে এই যে পরিবেশ থাকতে হবে, পরিবেশটাকে ঠিকঠাক রাখতে হবে, এটা সম্পূর্ণ আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবেশকে রক্ষা করার জন্য প্রতি বছর 5 জুন আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, ঠিক আছে। এই জন্য যে করে প্রত্যেকটা মানুষকে আমরা কি করতে পারি, পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারি। সুতরাং এখান থেকে কোশ্চেন হয় যে বাংলাদেশে কত তারিখ পরিবেশ দিবস পালন করানো হয়। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 5 জুন হচ্ছে পরিবেশ দিবস, ঠিক আছে। তো এই সূত্রপাত, অর্থাৎ সামাজিকরণ যদি আমি সম্পূর্ণ করতে যাই, অবশ্যই আমার পারিবারিক যে একটা পরিবেশ, এই পরিবেশটি আগে আমাকে ঠিক করতে হবে। আর এই পরিবেশকে ঠিক করার জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর 5 জুন পরিবেশ দিবস পালন করতেছে, ঠিক আছে। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে বাংলাদেশ সরকার যে 5 জুন পরিবেশ দিবস পালন করে, এটা কত সাল থেকে পালন করতেছে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো 1974 সাল থেকে বাংলাদেশে 5 জুন পরিবেশ দিবস পালন করানো হচ্ছে। তবে এই দিবসটি কিন্তু ঘোষণা করে জাতিসংঘ। পরীক্ষা এটাও ঘোষণা হতে পারে যে এই দিবসটি কে ঘোষণা করে, কোন সংস্থা ঘোষণা করে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে জাতিসংঘ ঘোষণা করে। কত সালে ঘোষণা করে, 1972 সালে। তাহলে ঘোষণা করলো জাতিসংঘ কত সালে, 1972 সালে। বাংলাদেশে পালন করা হচ্ছে কত সাল থেকে, 1974 সাল থেকে। কত তারিখ, 5 জুন। পরীক্ষায় কোশ্চেন আসে, অবশ্যই একটু এই কোশ্চেন গুলো একটু মনে রাখবেন। এখানে লেখা আছে হেনরি সামনার বেল কোন দেশের একজন আইনজ্ঞ ছিল। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে যুক্তরাষ্ট্র। তার আগে আমি আরেকটু মনে নেই, এই যে সামনার কথা বলা হচ্ছে যে তিনি আসলে কোন দেশের, তিনি বলছেন যে যুক্তরাজ্য, ঠিক আছে। আমরা আরেকটু জানার চেষ্টা করব যে যে সামনার আছে, তিনি হচ্ছে যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর শ্রেণী বিভাগ করেন মূলত। আর একটি বিখ্যাত বই ছিল ফ্লোগওয়েস, বইটা প্রকাশ করানো হয় 1906 সালে। তিনি এই বইটাতে তার যে আজকাল যে আলোচনা, যেমন বিভিন্ন গোষ্ঠী নিয়ে আলোচনা ছিল, পরিবার নিয়ে আলোচনা ছিল, রাষ্ট্র নিয়ে আলোচনা ছিল, জ্ঞাতি সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। তো এই বইটা, তার ফ্লোগওয়েস বইটাতে তার সামাজিক যে গোষ্ঠী ছিল, এই গোষ্ঠীটাকে যে দুই ভাগে ভাগ করানো যায়, এখানে তিনি আলোচনা করছেন। এটা অন্তর্গোষ্ঠী, এটা হচ্ছে বহির্গোষ্ঠী। যাক, এই সামনে হচ্ছে কোন দেশে, আমরা মনে রাখবো যে যুক্তরাজ্যের হচ্ছে একজন সমাজ বিজ্ঞানী। এরপরে 14 নম্বর কোশ্চেনটাতে লেখা আছে যে কিন শব্দের অর্থ কি। আমরা এর আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ইংরেজি হচ্ছে কিন, অর্থাৎ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিনশিপ। এই শব্দটি আসছে কিন থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞাতি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক। তাহলে এখানে আমরা অবশ্যই এই দিক থেকে মনে রাখবো কিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন লেখা আছে হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, এই বইটি কার লেখা।
সেক্ষেত্রে আমরা মনে রাখবো ওয়েস্টারমার্ক। হ্যাঁ, এটা আসার মতো কোশ্চেন, পরীক্ষা আসে যে এই বইটি কে লিখছে, তাহলে আমরা মনে রাখবো ওয়েস্টারমার্ক লিখছে। এছাড়াও আরো 3টে অপশন আছে, 3টে অপশন থেকে 3টা ব্যক্তি যা আছে, 3টা ব্যক্তি থেকে কোশ্চেন হয় পরীক্ষায়, যেগুলো যেগুলো কোশ্চেন বরাবর আমরা বিগত সালের কোশ্চেন গুলো দেখলে চোখে পড়ে যায়। যেমন এখানে লেখা আছে এলএস মর্গান। এলএস মর্গানের বই আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে ইনসাইট সোসাইটি, যে বইটা হচ্ছে 1877 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে এলএস মর্গানের। কোশ্চেন মনে রাখবো আমরা, যদি বলা হয় ইনসাইট সোসাইটি বইটি কার, তাহলে এলএস মর্গানের। ঠিক আছে, তিনি হচ্ছেন কোন দেশের? একজন আমেরিকান। আর তাকে কি বলা হয়? এলএস মর্গানকে নৃবিজ্ঞানের জনক বলা হয়, প্রবক্তা বলা হয়, জ্ঞাতি সম্পর্কের জনক বলা হয়, জ্ঞাতি সম্পর্কের প্রবক্তা বলা হয়। এরপরে লেখা আছে যেমন কার্ল মার্কসের কথা বললাম। মূলত এখানকার কোশ্চেন ছিল যে হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ এই বইটি কার লেখা? ওয়েস্টারমার্কের। এছাড়াও যে বাকি যে ব্যক্তিগুলো আছে বা বাকি যে সমাজবিজ্ঞানী গুলো আছে, তাদের যে বইগুলো থেকে কোশ্চেন হয়, যেমন এখানে কার্ল মার্কসের কথা বললাম। কার্ল মার্কসের একটি বই হচ্ছে ডাস ক্যাপিটাল। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন এসে যায় যে ডাস ক্যাপিটাল এই বইটি কার লেখা, সেক্ষেত্রে আমরা মনে রাখবো কার্ল মার্কসের। এছাড়াও যদি কোশ্চেন এসে যায় জার্মান আইডিওলজি কার, কার্ল মার্কসের। কমিউনিস্ট ম্যানিফেস্টো কার, কার্ল মার্কসের। এই বইগুলো বরাবরই পরীক্ষায় এসে যায়। ঠিক আছে, তো যারা আমার এই লাইভ ক্লাসটা আজকে দেখলেন সবাইকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।